আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমার এই জিওগ্রাফি ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সিলেবাস আমি একের পর এক আলোচনা করব। আশা করছি তোমরা উপকৃত হবে। আমি চাইব তোমরা আমার এই ক্লাস মন দিয়ে এবং আনন্দের সঙ্গে উপভোগ করো, কারণ আনন্দের মাধ্যমে যে কোনো জিনিস যদি আমরা শিখি সেটা দীর্ঘদিন মনে থাকে। তাই আমার ক্লাস, আমার এই ক্লাসরুম, আমরা এখানে আনন্দের সঙ্গে জিওগ্রাফি শিখব। আমাদের সিলেবাস আমরা কভার করব। তো যাই হোক, আমরা সিলেবাসে যাওয়ার আগে জিওগ্রাফির ছাত্র হিসেবে, ভূগোলের ছাত্র হিসেবে আমাদের কিছু ছোটোখাটো বিষয় অবশ্যই জেনে রাখা উচিত। শুধু জিওগ্রাফি না, যে কোনো সাবজেক্ট, তোমরা যে কোনো সাবজেক্টই পড়ো না কেন, সেই সাবজেক্ট সম্পর্কে তোমাদের কিছু ধারণা, প্রাথমিক কিছু জ্ঞান থাকা দরকার। তবেই তোমার বা তোমাদের সেই সাবজেক্টটা ভালো লাগবে, গর্ব অনুভব হবে। যেমন আমরা বলতেই পারি, যে কোনো সাবজেক্ট আমরা যেটা পড়ছি আমাদের অবশ্যই জানা উচিত সেই সাবজেক্টটার জন্ম কিভাবে হলো, সেই সাবজেক্টটা সাবজেক্ট রূপে উঠে এলো কিভাবে তার বিস্তার ঘটলো, কি করে তার ডেভেলপড ঘটলো, এগুলো আমাদের জানা উচিত। আর এগুলো জানলেই স্বাভাবিকভাবেই ওই সাবজেক্টটার প্রতি আমাদের ভালোবাসা জন্মাবে, ভালো লাগবে আরও বেশি করে আমাদের ওই সাবজেক্টটা জানতে। তো সে যাই হোক, আমাদের এই ক্লাসরুম কিসের? জিওগ্রাফি ক্লাসরুম। তাহলে স্বাভাবিকভাবেই আমাদেরও এই ক্লাসরুমের জন্য, ক্লাসরুম শুরু করার আগে আমাদের যে সাবজেক্ট এই জিওগ্রাফি, এরও কিছু খুঁটিনাটি বিষয় আমাদের জেনে নেওয়া উচিত। অবশ্যই জানা উচিত এই সাবজেক্টটার জন্ম কিভাবে হলো, কোথা থেকে এর উৎপত্তি হলো, কিভাবে আমাদের এই জিওগ্রাফি বিষয় রূপে আমাদের কাছে এলো, কি করে এ আস্তে আস্তে ডেভেলপ করলো, কিভাবে এর পরিধি ক্রমান্বয়ে বেড়ে উঠল। এই সমস্ত বিষয়গুলোই আমরা আজকে আমাদের প্রথম ক্লাসরুমে আমরা জানার চেষ্টা করব। আজকে আমরা আমাদের এই জিওগ্রাফির ক্লাসরুমের প্রথম ক্লাসে আমরা সিলেবাসে না গিয়ে আমরা প্রাথমিক কিছু বিষয়, ভূগোলের ছাত্র হিসেবে আমাদের যেটা জেনে রাখা উচিত, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি এখানে 5টা বিষয় তোমাদের কাছে তুলে ধরব। 5টা বিষয় আমরা আলোচনার মধ্যে রাখব। আশা করছি তোমাদের ভালো লাগবে। এর মধ্যে অনেক বিষয় হয়তো তোমরা আগে থেকেই তোমরা জানো, তা সত্ত্বেও এই ক্লাসরুমে তোমরা আশা করছি কিছু নতুনত্ব পাবে এবং তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, তাহলে আমরা আমাদের আজকের পাঠে চলে যাই। আমরা শুরু করছি। 5টা যে বিষয় আলোচনা করব তার প্রথম,
আমাদের ক্লাসরুম তোমরা দেখতেই পাচ্ছ, জিওগ্রাফির ক্লাসরুম। তাহলে আমাদের প্রিয় সাবজেক্ট কি? জিওগ্রাফি। জিওগ্রাফির ছাত্র হিসেবে আমাদের অবশ্যই জানা উচিত এই জিওগ্রাফি শব্দটা উৎপত্তি কোথা থেকে হলো, কিভাবে হলো। তো আমরা এখন আলোচনা করব আমাদের সেই প্রিয় সাবজেক্ট, প্রিয় নাম জিওগ্রাফি, যাকে আমরা বাংলায় বলি ভূগোল। আমাদের এই প্রিয় সাবজেক্ট জিওগ্রাফি কোথা থেকে এসেছে? এটি একটি গ্রিক শব্দ। এর উৎপত্তি একটি না, দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। কি সেই দুটো গ্রিক শব্দ? একটির নাম জিও, অপরটির নাম গ্রাফি। এই দুটি গ্রিক শব্দ থেকে আমাদের এই প্রিয় সাবজেক্ট জিওগ্রাফির জন্ম। তো একটু দেখে নিই এই জিও শব্দের অর্থ কি। এই জিও শব্দের অর্থ হলো পৃথিবী। এই জিও শব্দের অর্থ হলো পৃথিবী। আমরা যে পৃথিবীতে বসবাস করছি, তোমরা সবাই গ্লোব দেখেছো, ওই গ্লোব হলো আমাদের পৃথিবীর মডেল। তো তাহলে জিও শব্দের অর্থ আমরা কি দেখলাম? পৃথিবী। আর গ্রাফি এর অর্থ হলো বর্ণনা। কার বর্ণনা? কিসের বর্ণনা? একটু দেখে নেব। এখানে বর্ণনা বলতে কার বর্ণনা? আমাদের এই পৃথিবীর বর্ণনা। কি বর্ণনা? পৃথিবীর মধ্যে থাকা প্রতিটা বিষয়বস্তুর বর্ণনা, পৃথিবীর মধ্যে ঘটে চলা সমস্ত জিনিসের বর্ণনা। অর্থাৎ আমাদের এই পৃথিবীর মধ্যে কোথায় কোন দেশ রয়েছে, কোন মহাদেশ রয়েছে, কোন দেশের কোন পর্বতশ্রেণী, আমাদের ভারত কোথায়, আমাদের অস্ট্রেলিয়া কোথায়, আমেরিকা কোথায়, ভারতের কোথায় হিমালয় রয়েছে, ভারতের প্রধান নদী গঙ্গা কিভাবে বয়ে গেছে, এই সব কিছুর বর্ণনা। এমনকি কোথায় মালভূমি, পৃথিবীর কোন জায়গায় মালভূমি রয়েছে, কোথায় সমভূমি রয়েছে, কোথায় কোন সমুদ্র অবস্থান করছে, সব কিছুর বর্ণনা। কোথায় কেমন স্বাভাবিক উদ্ভিদ গড়ে উঠেছে, কোথায় কেমন মৃত্তিকা অবস্থান করছে, তারও বর্ণনা। শুধু তাই না, এই পৃথিবীর উপরে যে বিরাট বায়ুমণ্ডল রয়েছে, এই বায়ুমণ্ডলের বর্ণনাও এর অন্তর্গত। সেই সঙ্গে পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন, তার কোথায় কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, ভূত্বক, সব কিছুর বর্ণনা। এবং তার মধ্যে ঘটে চলা নানান ক্রিয়াকলাপ, সব কিছুর বর্ণনা হলো গ্রাফি। তাহলে এই পৃথিবীর মধ্যে জিও শব্দের অর্থ হলো পৃথিবী, এবং এই পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে, যা কিছু ঘটে চলেছে, সবের বর্ণনা এই দুয়ের মিলনে হয়েছে জিওগ্রাফি। জিও এবং গ্রাফি মিলে হয়েছে জিওগ্রাফি। ক্লিয়ার? তাহলে আমরা দেখে নিলাম কিভাবে জিওগ্রাফির উৎপত্তি। তাহলে জিওগ্রাফি বলতে এক কথায় কি বুঝবো? পৃথিবীর বর্ণনা, সমগ্র পৃথিবীর বর্ণনা, অর্থাৎ পৃথিবীর বুকে যা কিছু রয়েছে সবের বর্ণনা। ক্লিয়ার? আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আমি বলেছিলাম 5টা বিষয় আলোচনা করব। এরপরে আমরা দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ভূগোলের ছাত্র হিসেবে আমাদের
জানা উচিত। সেটাই যাওয়ার আগে তোমাদের একটু গল্প বলি। আমরা এই ভূগোল সাবজেক্ট পড়তে গিয়ে, শুধু ভূগোল সাবজেক্ট কেন, যে কোনো বিষয় আমরা এখন যা পড়ি, আমাদের সেই বিষয়ের ছাত্র হিসেবে আমাদের প্রত্যেকেরই জানা উচিত ওই বিষয়টা বিষয় রূপে আমাদের কাছে কিভাবে এলো। বুঝতে পেরেছি? বিষয় রূপে, আমরা তো বিষয় রূপে পড়ি, প্রত্যেকটা বিষয় আমাদের আলাদা আলাদা বিষয় রয়েছে। এই বিষয়গুলো বিষয় রূপ পেল কিভাবে, বিষয় রূপে কিভাবে আমাদের কাছে এলো। এখানে একটা কথা বলি, যে কোনো বিষয়ের কথাই তুমি বলো না কেন, তোমরা বলো না কেন, প্রতিটা বিষয় একটি শব্দের সঙ্গে যুক্ত, একটি শব্দ থেকে প্রত্যেকের উৎপত্তি। কি সেই শব্দ? সেই শব্দটা হচ্ছে দর্শন, ফিলোসফি। কি বললাম? দর্শন। কেন বললাম? দর্শন কি? দর্শন হচ্ছে চিন্তা, দর্শন হচ্ছে অনুভব করা, অনুমান করা, সেটাকে নিয়ে বিচার বিশ্লেষণ করা, তারপরে তাকে তথ্যের আকারে মানুষের হাতে তুলে দেওয়া। যে কোনো বিষয়ে প্রথম এক জন্ম হয়েছে একটা চিন্তা থেকে, একটা অনুভব থেকে, একটা অনুমান থেকে। সেই অনুমান নিয়ে বিচার বিশ্লেষণ, সেই বিচার বিশ্লেষণের পরে সেটা তথ্য আকারে মানুষের কাছে, আমাদের কাছে এসে পৌঁছেছে। এই হলো দর্শন। আর এই দর্শনই যখন প্রমাণিত হয়ে যায়, প্রমাণিত হয়, তখনই সেখান থেকে জন্ম নেয় বিজ্ঞান। বোঝা গেল? তাহলে আগে চিন্তা, অনুমান, বিচার বিশ্লেষণ করে তাকে তথ্য, সেটা যখন প্রমাণিত হয় তখন সে হয় বিজ্ঞান। আমাদের ভূগোলের উৎপত্তিও এই দর্শন থেকেই। সমস্ত বিষয়টাই, আমাদের এই যে বিষয় আমাদের কাছে এসে পৌঁছেছে, তার উৎপত্তিও এই দর্শন থেকে। তারপরে সে ভূগোলের রূপ পেয়েছে। তো এখন আমরা তাহলে আলোচনা করব কি? বিষয় রূপে ভূগোল। বিষয় রূপে ভূগোল কিভাবে এটা বিষয় রূপে আমাদের কাছে এলো, এর উৎপত্তি কিভাবে হলো বলি। যে কোনো বিষয়, বিশেষ করে আমাদের এই ভূগোল, এর উৎপত্তিও আমরা নামের শব্দে কি পেয়েছিলাম? জিওগ্রাফি শব্দের ক্ষেত্রে কি দেখেছিলাম? গ্রিক শব্দ থেকে এর উৎপত্তি, এর জন্ম। একই রকম ভাবে বিষয়রূপে ভূগোল আমাদের কাছে এসেছে সেই গ্রিকদের হাত ধরেই, গ্রিক দার্শনিকদের হাত ধরেই। ক্লিয়ার? তাহলে এর উৎপত্তি হয়েছে বিষয়রূপে ভূগোল আমাদের কাছে এসেছে, এর উৎপত্তি হয়েছে সেই গ্রিক দার্শনিকদের হাত ধরে। তো এখানে শুধু গ্রিকদের কথা বলবো না, যে সমস্ত মহাদেশ আমাদের যে কোনো বিষয়ের জন্মের ব্যাপারে অবদান রেখেছে, তাতে এক নম্বরে ইউরোপ মহাদেশ এবং তার সেই মহান মহান দার্শনিকদের অবদান। এবং ইউরোপ মহাদেশের আবার প্রধান দুটি দেশের কথা আমরা বলবো, গ্রিক আর রোমান। গ্রিক এবং রোমান দার্শনিকদের অবদান সব থেকে বেশি। এই দার্শনিকদের হাত ধরেই আমাদের ভূগোল বিষয়রূপে আমাদের কাছে এসে পৌঁছেছে। ক্লিয়ার? এবার একটু ডিটেলসে আমরা আলোচনা করি।
কিভাবে পরপর বিষয়রূপে আমাদের কাছে আমাদের এই প্রিয় সাবজেক্ট, আমাদের এই প্রিয় বিষয়, কি নাম, জিওগ্রাফি, আমাদের কাছে এসে পৌঁছল। ক্লিয়ার? তো প্রথমেই আমরা সেই মহান গ্রিক দার্শনিকের কথা আলোচনা করব, তার অবদান আমরা দেখব। নাম হিকেটিয়াস। হিকেটিয়াস ইনি সেই মহান দার্শনিক যিনি কি করেছিলেন, একটি বই রচনা করেছিলেন। নাম কি নাম? জস প্রিওডাস। তিনি একটি বই রচনা করলেন যার নাম জস প্রিওডাস। এই বইতে তিনি পৃথিবী সম্বন্ধে কিছু কথা তুলে ধরলেন, লিখলেন কিছু কথা। তাই ইনি হলেন, এই মহান দার্শনিক হিকেটিয়াস হলেন ভূগোলের জনক। কি হলেন? ভূগোলের জনক। ক্লিয়ার? তাহলে ভূগোলের জনক হিসেবে আমরা কাকে পেলাম? হিকেটিয়াস। কিসের জন্যে? তিনিই প্রথম ব্যক্তি যিনি তার জস প্রিওডাস নামক বইয়ে পৃথিবীর কিছু কথা লিখলেন। ক্লিয়ার? এরপর আমরা দেখে নেব দ্বিতীয় সেই মহান ব্যক্তি। ইনিও একজন গ্রিক, এরিটোস্থেনিস। কি নাম? এরিটোস্থেনিস। এর নামটা আমরা কোনোদিনই আমাদের ভোলা চলবে না, কারোরই নাম ভোলা চলবে না, কিন্তু এরিটোস্থেনিসকে আমরা অবশ্যই ভূগোলের ছাত্র হিসেবে বেশি করে মনে রাখবো। কেন না, আমাদের এই প্রিয় জিওগ্রাফি নাম, আমাদের এই প্রিয় নামটিকে উনি আমাদেরকে উপহার দিয়েছিলেন। উনি এই জিওগ্রাফি শব্দটিকে আমাদের কাছে তুলে দিয়েছিলেন। তাহলে আমরা যে জিওগ্রাফি পড়ি, যে নামটার সঙ্গে পরিচিত, কার দেওয়া? এরিটোস্থেনিস। উনিও এক মহান গ্রিক দার্শনিক। সেই সঙ্গে উনি আর কি করেছিলেন? ভূগোল সম্বন্ধে, পৃথিবী সম্বন্ধে যে বিভিন্ন টুকরো টুকরো বক্তব্য বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেই সমস্ত বক্তব্যগুলিকে উনি সুন্দরভাবে পরপর সাজিয়ে আমাদের কাছে উপস্থাপন করলেন। কি করলেন? ভূগোল সম্বন্ধীয় যাবতীয় বিষয়কে, যাবতীয় তথ্যকে উনি সুন্দর করে পরপর সাজিয়ে আমাদের কাছে উপস্থাপন করলেন। সাজিয়ে গুজিয়ে উনি আমাদের কাছে উপস্থাপন করলেন। যতটুকু ভূগোল সম্বন্ধীয় বিষয় তার মধ্যে তথ্যের আকারে এসেছিল। তাই উনি যেহেতু পরপর সাজিয়ে লিখেছিলেন, তাই ওনাকে কি বলা হলো? উনি হলেন ব্যবস্থিত ভূগোলের জনক, অ্যারেঞ্জ জিওগ্রাফির জন্মদাতা। ক্লিয়ার? এরপর আমরা আর এক মহান দার্শনিকের কথা আলোচনা করব, যেটা না আলোচনা করলে আমাদের অসমাপ্ত থেকে যাবে বিষয়রূপে ভূগোল আমাদের হাতে এসে পৌঁছানোর পেছনে। ইনি হলেন একজন জার্মান দার্শনিক, নাম আলেকজান্ডার বন হাম্বোল্ট। আলেকজান্ডার বন হাম্বোল্ট
এই মহান দার্শনিক কি করলেন? ইনি একটি গ্রন্থ রচনা করলেন। নাম, অবশ্যই নামটা ভালো করে মনে রাখবে, নাম কসমস। উনি একটি গ্রন্থ রচনা করলেন যার নাম কসমস। এই গ্রন্থে উনি কি তুলে ধরলেন? সমগ্র ব্রহ্মাণ্ডের কথা, সমগ্র ব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে উনি ওনার এই কসমস নামক গ্রন্থে তুলে ধরলেন। সমস্ত ব্রহ্মাণ্ডের কথা। ক্লিয়ার? এই কসমস বইটি সারা পৃথিবীতে ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করে। ক্লিয়ার? এই কসমস বইটি রচনা করেছিলেন এবং সমগ্র পৃথিবীর বর্ণনা তিনি তার মধ্যে এনেছিলেন, অর্থাৎ সমস্ত ভূগোলটাকে যেন তিনি এক জায়গায় নিয়ে এসেছিলেন, এনে দিয়েছিলেন। তাই সমস্ত পৃথিবীর মানুষ বললেন, আরে এতদিনে তো আমরা সঠিকভাবে একজনকে পেলাম, যেটা হচ্ছে এটাই হচ্ছে প্রকৃত ভূগোল। তাই ওনাকে বলা হলো আধুনিক ভূগোলের জনক। তাহলে আধুনিক ভূগোলের জনক কাকে পেলাম? আলেকজান্ডার বুন হাম্বোল্ট। আমরা ভূগোলের ছাত্রছাত্রী হিসেবে আমাদের সাবজেক্ট কিভাবে অ্যাজ এ সাবজেক্ট রূপে, বিষয় রূপে কি করে আমাদের কাছে উঠে এলো, কি ভালো লাগলো তো? নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে আশা করি। তাহলে আরেকবার দেখে নেব, তাহলে আমাদের মনে থেকে যাবে। হিকেটিয়াস তার যশ পিরিয়ডাস বইয়ের জন্য প্রথম আমাদের কাছে কিছু তথ্য তুলে ধরেছিলেন যশ পিরিয়ডাস বইতে, তাই তিনি হলেন ভূগোলের জনক। এরিটোস্থেনিস গ্রিক দার্শনিক, যিনি আমাদেরকে প্রিয় শব্দ জিওগ্রাফি দান করেছেন এবং ভূগোল সম্বন্ধে যা কিছু তথ্য আবিষ্কৃত হয়েছিল সেটিকে তিনি সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে লিখলেন, তাই তাকে বলা হয় ব্যবস্থিত ভূগোলের জনক, অ্যারেঞ্জ জিওগ্রাফির জন্মদাতা বা জনক। লাস্ট পেলাম কাকে? আলেকজান্ডার বুন হাম্বোল্ট। তিনি তার কসমস বইতে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের কথা আমাদের কাছে তুলে ধরলেন এবং এই কসমস বই সারা পৃথিবীতে ভীষণ ফেমাস হয়েছিল, তাই তাকে বলা হয় আধুনিক ভূগোলের জনক। ক্লিয়ার? আমরা তাহলে আমাদের 5টা যে বিষয় আলোচনা করার তার দ্বিতীয় পার্ট আমরা শেষ করলাম। আশা করছি ভালো লেগেছে। এরপর আমরা যাব আমরা ভূগোলের ছাত্র হিসেবে আমাদের এই সাবজেক্ট পড়তে গিয়ে আমরা দুটো অস্ত্রের সাহায্য পাই। এটা কিন্তু সব সাবজেক্টের ক্ষেত্রে ভাগ্যে জুটে না। আমাদের কাছে তাই খুব গর্বের বিষয়, আমাদের সেই অস্ত্রগুলি আমাদের সাবজেক্ট ছাড়াও আদার্স বহু জায়গায় ব্যবহৃত হয় এবং এই অস্ত্রগুলির সাহায্যে আমরা আমাদের ভূগোলকে, আমাদের প্রিয় সাবজেক্টকে অতি সহজে আমরা অনুধাবন করতে পারি, বুঝতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা এখন দেখব আমাদের সেই অস্ত্র, আমাদের ভূগোল পড়তে যে অস্ত্র আমাদেরকে সাহায্য করে, কি সেই অস্ত্র। এখন আমরা তাহলে যাচ্ছি ভূগোল পড়ার অস্ত্র। ক্লিয়ার? প্রথম অস্ত্র আমাদের সাবজেক্টকে পড়ার জন্য আমরা যে অস্ত্রের সাহায্য নেই, যে অস্ত্রের সাহায্যে আমরা সহজে জয়লাভ করে থাকি, সেই অস্ত্র হলো গ্লোব। তাই তো? এই গ্লোব আমাদের কাছে ছাড়াও বিভিন্ন জায়গায় আমরা গ্লোব দেখে থাকি,
বিভিন্ন ক্ষেত্রে এটা আমাদের গর্বের ব্যাপার যে আমাদের একটা টুলস আরও অন্য সাবজেক্টের অন্য বিষয়ের মানুষ ব্যবহার করে, যেটা অন্য কোনো সাবজেক্টের ভাগে কিন্তু সেই সেই কি বলবো, সেই সৌভাগ্য সকলের জুটে না। ক্লিয়ার? এই গ্লোব আমরা সবাই দেখেছি, কিন্তু এই ভূগোলের ছাত্র হিসেবে আমাদের অন্তত জেনে রাখা উচিত এই গ্লোব আমাদের হাতে কে তুলে দিয়েছিলেন। সেই মহান ব্যক্তির কথা আমরা অন্তত মনে রাখি, তাই না? তাহলে আমাদের মনে রাখা উচিত কে সেই মহান ব্যক্তি? মার্টিন বেহাম। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু এটা অবশ্যই মনে রাখবো, এই গ্লোবের আবিষ্কর্তা মার্টিন বেহাম। ক্লিয়ার? এরপরে আসি আমাদের দ্বিতীয় অস্ত্র। কি সেই দ্বিতীয় অস্ত্র? আমরা সবাই জানি, এগুলো আমি নতুন কিচ্ছু বলছি না। ক্লিয়ার? দেখে নি কি সেই অস্ত্র? কি বেরিয়েছে? মানচিত্র। তাই তো? আমাদের ভূগোল পড়ার জন্য আমাদের একটা খুব খুব প্রয়োজনীয় একটা অস্ত্র কি? মানচিত্র। ক্লিয়ার? এই মানচিত্রের সাহায্য আমরা বহু ক্ষেত্রে নিয়ে থাকি। এই মানচিত্রের তাহলে আবিষ্কর্তাকে কে আমাদের হাতে তুলে দিয়েছিলেন, তার নামটা আমাদের মনে রাখা উচিত ভূগোলের ছাত্র হিসেবে, তাই তো? দেখে নিই কি নাম বেরিয়েছে? এনাক্সিমেন্ডার। এনাক্সিমেন্ডার। অবশ্যই নাম দুটি মনে রাখবো। ক্লিয়ার? এছাড়াও আমাদের পড়ার জন্যে আমরা আরও কিছু অস্ত্রের সাহায্য পাই, যেমন বিভিন্ন ক্ষেত্রে আমরা চিত্র পাই, মডেল পাই, এগুলোও আমাদেরকে সাহায্য করে। তো যাই হোক, মানচিত্রের কথা যখন উঠল, আমাদের এই প্রিয় দেশ ভারতবর্ষ, যার মানচিত্রটা আমরা সবাই চিনি, শুধু চিনি না, আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে রেখেছি, তাই তো? এবং আমার বিশ্বাস এত সুন্দর মানচিত্র আর কোনো দেশের নাই। তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে যে আমাদের ভারতবর্ষের মতো এত সুন্দর দেখতে দেশের মানচিত্র আর কোনো দেশের আশা করছি না। আমার তো খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগে। তো আমাদের সেই প্রিয় দেশ ভারতবর্ষের মানচিত্র কে প্রথম আমাদের হাতে তুলে দিয়েছিল, তার জন্য আমাদের একটা স্যালুট করা উচিত, তো তাই তো? তো দেখে নি কে সেই মহান ব্যক্তি যিনি আমাদের ভারতবর্ষের মানচিত্র আমাদের হাতে তুলে দিয়েছিলেন। এন বিলে সাহেব। নামটা মনে রাখবো, এন বিলে সাহেব। ক্লিয়ার? আর একটা বিষয় আমরা মনে রাখবো, অবশ্যই মনে রাখবো। কি সেই বিষয়? ভারতের মানচিত্র তো তৈরি হলো, কিন্তু এই ভারতের মানচিত্রকে পৃথিবীর মানচিত্রে স্থান করে দিয়েছিলেন কে? কি সেই মহান ব্যক্তি যিনি আমাদের এই ভারতকে পৃথিবীর মানচিত্রে স্থান করে দিয়েছিলেন? পৃথিবীর মানচিত্রে ভারতের স্থান টলমি, বা উচ্চারণে টলেমি। ক্লিয়ার? কি আমাদের সকলেরই জানা এই বিষয়গুলো, কিন্তু ভালো লাগলো তো? আশা করছি ভালো লেগেছে। এরপর আমরা যাব চতুর্থ বিষয়। আস্তে আস্তে আমরা সাবজেক্টের দিকে এগোচ্ছি। কি দেখবো এখন? আমরা আমাদের সিলেবাসে ঢোকার আগে আমাদের ভূগোলে কিভাবে সাজানো রয়েছে, ভূগোলকে কিভাবে সাজানো রয়েছে একটু জেনে নিই। সারা পৃথিবী
প্রথমেই দেখেছি কি দেখেছি, পৃথিবীর বর্ণনা। সব কিছুতেও বাবা পৃথিবীর উপরেই ঘটে, তাহলে সব কিছুই ভূগোলের অংশ, তাই তো। এবং তাহলে তার কলেবর কেমন হবে, তার আয়তন কত বড় হবে, বিশাল। এই এত বিশাল আয়তন, সারা পৃথিবীর বুকে যাই ঘটে চলেছে তাই ভূগোলের অংশ। সকলের একসঙ্গে সমস্তটাকে আমাদের রাখা সম্ভব না। ক্লিয়ার? তো যাই হোক, ফলে নানান ভাগে তাকে ভাগ করা হয়েছে, পাঠ করে দেওয়া হয়েছে। তো আমি সেই বিভিন্ন পাঠে যাচ্ছি না। সাধারণভাবে ভূগোলকে কটা ভাগে ভাগ করা হয়েছে? সাধারণ ভাবে ভূগোলকে দুটি পার্টে ভাগ করা হয়েছে। একটি দেখে নিই, এখন আমরা পড়তে চলেছি ভূগোলের শাখা। ভূগোলের শাখা কি বললাম? দুটি পার্টে ভাগ করা হয়েছে, তাই তো? দুটি শাখাতে ভাগ করা হয়েছে। একটি শাখার মধ্যে পড়েছে, আমরা সবাই জানি, প্রাকৃতিক ভূগোল। একটি শাখার নাম দেওয়া হয়েছে প্রাকৃতিক ভূগোল, অর্থাৎ প্রকৃতির মধ্যে ঘটে চলা যাবতীয় বিষয়, ক্লিয়ার, যা প্রকৃতিতে আপনা থেকেই ঘটে চলেছে বা ছিল বা তৈরি হয়েছে, ক্লিয়ার। আর দ্বিতীয় পার্টে রয়েছে মানব ভূগোল, ক্লিয়ার। কেন? এই পৃথিবীর বুকে আমরা বসবাস করি, মানুষই হচ্ছে পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ প্রাণী। সমস্ত পৃথিবীকেই সে ব্যবহার করতে জানে। তাই মানুষ তার প্রয়োজনে যা কিছু ক্রিয়াকলাপ করে চলেছে সেই সমস্ত ক্রিয়াকলাপগুলোকে আর একটা পার্টের মধ্যে রেখে দেওয়া হয়েছে। এই পার্টটা মানব ভূগোল। এবার দেখে নিই, বুঝে গেছি তাই না, আমরা জানি তো এগুলো। তো যাই হোক, তবুও একবার আমরা দেখে নিই কোন কোন বিষয়গুলো এর মধ্যে এসেছে। প্রাকৃতিক পাঠে যে সমস্ত বিষয় স্থান পেয়েছে, কোন সেই বিষয়গুলো আমরা জানি। ভূপ্রকৃতি অর্থাৎ পৃথিবীর কোথায় পাহাড়, কোথায় পর্বত, কোথায় মালভূমি, কোথায় সমভূমি, কোথায় উপত্যকা, কোথায় তরঙ্গায়িত ভূমিভাগ, কোথায় গভীর অঞ্চল, উপত্যকা অঞ্চল, সব কিছুর বর্ণনা, সব কিছুর গল্প কোন পাঠে? প্রাকৃতিক পাঠে, ক্লিয়ার। আর কি? প্রকৃতির আর স্থলভাগ ছাড়াও সমুদ্র বলে একটা বিষয় রয়েছে, 3 ভাগ জল, প্রাকৃতিক ভূগোলের অংশ। স্থলভাগের মধ্যে অসংখ্য নদ নদী প্রবাহিত হয়েছে, প্রাকৃতিক ভূগোলের অংশ। এই পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জলবায়ু বিরাজ করে, তাও প্রাকৃতিক ভূগোলের অংশ। শুধু তাই নয়, এই যে আমাদের পৃথিবীর উপরে বিরাট গ্যাসীয় আবরণ রয়েছে, বায়ুমণ্ডল রয়েছে, তার বর্ণনাও প্রাকৃতিক ভূগোলের অংশ। অভ্যন্তরভাগ প্রাকৃতিক ভূগোলের অংশ, ক্লিয়ার। অর্থাৎ প্রকৃতির মধ্যে যা কিছু ছিল, আছে, ঘটছে, প্রকৃতির সব কিছু প্রাকৃতিক ভূগোলের অংশ। আর মানুষের দ্বারা যা কিছু, তা মানব ভূগোলের অংশ। কি সেই বিষয়গুলি? জনসংখ্যা, মানুষের বিভিন্ন জায়গায় কোথায় কীরকম জনবসতি রয়েছে, কোন দেশে কত জনসংখ্যা আছে, কোথায় বিরল বসতি, কোথায় ঘনবসতি। সংস্কৃতি, কোন জায়গার মানুষের সংস্কৃতি কেমন, তাদের বর্ণনা। মানুষ বেঁচে থাকার জন্যে বিভিন্ন জায়গার মানুষ
নানা রকমের অর্থনৈতিক ক্রিয়াকলাপ করে থাকে। কোথায় কি কৃষি, কোথায় কি চাষ হচ্ছে, কোথায় কোন ধরনের শিল্প ডেভেলপ করছে তার বর্ণনা, যোগাযোগ ব্যবস্থার বর্ণনা, তার আবিষ্কারের কথা, সব কিছু মানব ভূগোলের পাঠ্য। বোঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? আশা করছি ক্লিয়ার। লাস্ট পঞ্চম যে বিষয়টা আমরা আলোচনা করব, কি সেই বিষয়? এই যে বিরাট ভাগ, বিরাট ব্যাপার, তা আমরা ভূগোলের ছাত্র হিসেবে পড়বো কিভাবে? কতটা আমাদের জানা উচিত, কি জানা উচিত? একটা তো সিস্টেম তৈরি করতে হবে। তো সেই জন্যেই তোমরা সবাই জানো যে আমাদের বিভিন্ন ক্লাস অনুযায়ী আলাদা আলাদা সিলেবাস রয়েছে। আমাদের কতটা জানা উচিত, কোন সময়ে কতটা শেখা উচিত, তার উপরে নির্ভর করে আমাদের পড়াশোনার সুবিধার্থে এই ভূগোলের কতটা পার্ট আমাদের জানা উচিত, সেইভাবে একটা সিলেবাস তৈরি করা হয়েছে। কি রাখা হয়েছে, সেটা কিভাবে রাখা হয়েছে একটু ছোট করে আলোচনা করব। আমরা এইভাবে হয়তো কোনোদিন ভেবে দেখিনি, কিন্তু বাস্তবে কিভাবে আছে, কিভাবে তৈরি হয়েছে একটু দেখে নেব। কেন? আমি প্রথমেই বলেছি, ভূগোলের ছাত্র হিসেবে আমাদের এই খুঁটিনাটি বিষয়গুলো জেনে রাখা উচিত। ক্লিয়ার? তো দেখে নিই কি রয়েছে। পড়াশোনার সুবিধার্থে ভূগোলের ভাগ, কিভাবে তাকে ভাগ করা হয়েছে। তো আমাদের এখানে আমরা এই পৃথিবীতে বসবাস করি, তাহলে এই পৃথিবী সম্বন্ধে আমাদের কিছু জানা উচিত। তাই আমাদের সিলেবাসে একটা পাঠ রাখা আছে বিশ্ব ভূগোল। বিশ্ব ভূগোল, তার কিছুটা প্রাকৃতিক পাঠ, কিছুটা মানব পাঠ, যাতে আমরা পৃথিবী সম্বন্ধে কিছু ধারণা অন্তত লাভ করতে পারি। সারা পৃথিবীতে কোথায় কি চলছে, খুব খুঁটিনাটি না হলেও আমরা যাতে একটা সম্যক ধারণা পাই। তাই অবশ্যই আমাদের ভূগোলের মধ্যে এই বিশ্ব ভূগোল রূপে পৃথিবীর কিছু পাঠ রাখা হয়েছে। এরপরে আমরা ভারতবর্ষের মানুষ, এটা আমাদের দেশ, তাহলে আমাদের দেশকে আমাদের তো অনেক ভালো করে জানা উচিত। তাই আমাদের এই সিলেবাসের মধ্যে তারপরেই যাকে ভালো করে আনা হয়েছে আমাদের প্রিয় দেশ ভারতের কথা। ভারতের ভূগোল তাই স্থান পেয়েছে। ভারতের প্রাকৃতিক পরিবেশ কোথায় কি রয়েছে, কোথায় কিরকম ভূপ্রকৃতি, কিরকম নদ নদী, কিরকম জলবায়ু, কিরকম স্বাভাবিক উদ্ভিদ, কিরকম মৃত্তিকা ইত্যাদি ইত্যাদি যেমন রয়েছে, সেই সঙ্গে তার মানব পাঠও, তার জনসংখ্যা, জনঘনত্ব, তার শিল্প, তার কৃষি। লাস্ট আরেকটা বিষয়, এই বিশাল ভারতবর্ষের মধ্যে আমরা একটা ছোট্ট রাজ্যে বাস করি। আমাদের রাজ্যটাকে, আমাদের এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের জলবায়ু আলাদা, তার নদ নদী আলাদা, সেখানে খাবার দাবার আলাদা, ইত্যাদি ইত্যাদি আলাদা। তাই যে যার রাজ্যের ব্যাপারে আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে জানা উচিত। স্পেশালি আমাদের সিলেবাস কমিটি প্রত্যেক রাজ্যের জন্যে, সেই রাজ্যের ছাত্রদের জন্যে সেই রাজ্যের বিষয় নিয়ে ভূগোলের একটা পাঠ তৈরি করছে। যেমন আমাদের পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গের ভূগোল, রিজিওনাল ভূগোল, জিওগ্রাফি। রাজস্থানের জন্য রাজস্থান, ভোপালের জন্য ভোপাল, গুজরাটের জন্য গুজরাট, মধ্যপ্রদেশের জন্য মধ্যপ্রদেশের ভূগোল, বিহারের জন্য বিহারের ভূগোল, আমাদের পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গের ভূগোল। পশ্চিমবঙ্গের প্রাকৃতিক অংশ, পশ্চিমবঙ্গের মানব ভূগোলের অংশ আমরা ডিটেলসে পড়াশোনা করব। কেন না? আমাদের রাজ্যের বিষয়।
ক্লিয়ার? যাক, আজকের মতো আমরা আমাদের যে 5টা বিষয় আলোচনা করব বলেছিলাম এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে জানিও।